আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতিম ছেলে জীবন গল্পের লাস্ট পর্ব। যারা চ্যানেলে নতুন আছো তারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদের খুব তাড়াতাড়ি 100কে ফ্যামিলি হয়ে যাবে। তো যারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটিতে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আড়াল থেকে আমার আর সুপ্রিয়ার কথাগুলো কে একজন শুনে ফেললো এবং তার মনে পশ্চিমা জ্বর শুরু হয়ে গেল। সে আর কেউ না, তার নাম হলো রাজ। রাজ ভাবতে পারছে না সুপ্রিয়া রেদওয়ানের মতো একটা এতিম গরিব ছেলেকে ভালোবাসবে। রাজের জানা মতে সুপ্রিয়ার বিয়ে ইমনের সাথে ঠিক হয়েছে, আর ইমন সুপ্রিয়াকে ভালোবাসে। রাজ মনে মনে প্ল্যান করে কিভাবে কি করা যাবে। যতক্ষণ না তার প্ল্যান মতো সবকিছু ঠিক হবে ততক্ষণ পর্যন্ত রাজের মনে জ্বর থামবে না। রেদওয়ান ক্যাম্পাসে এসে দেখে তার আব্বা এসেছে, মানে রহিম চাচা এসেছে, আর রহিম চাচার সাথে ইমন কথা বলতেছে। রেদওয়ানের পেছন পেছন সে জায়গায় সুপ্রিয়াও এসেছে। রেদওয়ান সেখানে এগিয়ে গেল। রেদওয়ানকে দেখা মাত্র রহিম চাচা জড়িয়ে ধরলো। অনেকদিন পর বাপ ছেলে এক হলো। কতদিন দুজন দুজনকে দেখে নাই। সুপ্রিয়া তো কিছুই বুঝলো না। সুপ্রিয়া তো এর কিছুই বুঝলো না। আচমকা রেদওয়ান কাকে এভাবে জড়িয়ে ধরে কান্না করতেছে। সুপ্রিয়া বলল, এই রেদওয়ান এই লোকটাকে, আর ওনাকে জড়িয়ে ধরে কান্না করতেছো কেন? ইমন বলল, আরে ইনি সেই যাকে রেদওয়ান আব্বা বলে ডাকে। সুপ্রিয়া বলল, সেটা আগে বলবি না? ইমন বলল, এসেই তো আজাইরা প্রশ্ন করা শুরু করে দিয়েছিস। বাপ ছেলে অনেকক্ষণ এভাবে জড়িয়ে ধরে কান্না করার পর ছেড়ে দিল। রেদওয়ানের চোখের জল নিজ হাতে মুছে দিল রহিম চাচা। তখন রহিম চাচা দেখলো তাদের সাথে আরো একটা মেয়ে আছে। বিষয়টা আমি বুঝতে পারি। তখন আমি বললাম, আব্বা এই হলো ইমন, আর ওর নাম হলো সুপ্রিয়া। এরা আমার এখানকার বেস্ট ফ্রেন্ড এবং আমাকে পরিবর্তন দেখেছ তাদের কল্যাণে। সুপ্রিয়া বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। রহিম চাচা বলল, ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয়া বলল, আপনি কখন এসেছেন? আপনার কথা রেদওয়ানের মুখে অনেকবার শুনেছি। রহিম চাচা বলল, রেদওয়ান তুই একটু দূরে যা, এদের সাথে আমার একটু কথা আছে। আমি কিছুই বুঝলাম না কেন আমাকে দূরে যেতে বললো, আর কি বা সুপ্রিয়া আর ইমনের সাথে বলবে। আমি এর কিছুই বুঝলাম না। তারপরে আমি ওদের থেকে দূরে চলে গেলাম। রহিম চাচা বলল, আমি জানি তোমাদের কিভাবে কি বলবো, তবুও বলি, রেদওয়ান আমার নিজের ছেলে না। ইমন বলল, জি আঙ্কেল, আমি সেটা জানি। রহিম চাচা বলল, তোমরা ওর জীবনের সুখ নিয়ে এসেছো, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। ছেলেটা সে ছোট থেকে মানুষের ধারে ধারে সামান্য ভালোবাসা খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তার বিনিময়ে মানুষ অপমান ছাড়া কিছুই করতে পারেনি। সুপ্রিয়া বলল, আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমরা তো আছি। রহিম চাচা বলল, তোমরা ওকে যা করতে বলবে ও তাই করবে। তোমরা যদি কোনো খারাপ কিছু করার বিনিময়ে একটু ভালোবাসা দাও, ও তাই করবে। আজকে এখন ওকে থাপ্পড় মেরে বলবে যে এই খাবারগুলো খেয়ে নে, ও কিন্তু তাই করবে। ও কখনো কারো মুখের উপর বড় বড় কথা বলতে পারে না। ইমন তখন বলল, জানি আমরা। রহিম চাচা বলল, ও কিন্তু বড় বড় মানুষের সামনে তেমন কোনো কথা বলতে পারে না। ও যদি অপরাধ নাও করে, আর যদি কেউ বলে সেই অপরাধ করেছে, তবুও রেদওয়ান মুখ খুলবে না। রেদওয়ানকে দিয়ে সব রকম কাজ করে নিতে পারো, কিন্তু বিনিময়ে সে সামান্য ভালোবাসাটা চায়। ওর আব্বা মা মারা যাওয়ার পর থেকে ছেলেটা অনেক মানুষের মার খেতে খেতে আমাদের এতিমখানায় ঢুকেছে। তখন থেকে ও মানুষের মার আর কথাকে খুব ভয় পায়। সুপ্রিয়া বলল, আপনি চিন্তা করবেন না, আর আপনি যা বুঝাতে চাচ্ছেন তা আমরা বুঝে গেছি। রহিম চাচা বলল, তোমাদের কাছে আমার অনুরোধ, ছেলেটাকে বিনা কারণে কোনোদিন ভুল বুঝো না। আর তোমরা যেহেতু তার বন্ধু, সেখানে তো রেদওয়ান তোমাদের দুজনের ঋণ নিজের মৃত্যু দিয়ে হলেও শোধ করবে। যার কপালে কেউ নেই সে বুঝে দিন শেষে রাতের যন্ত্রণাটা কেমন হয়। ও অনেক একা একা ঘুমায়, অনেক কষ্টে ঘুমায়। ইমন তখন বলল, আঙ্কেল আমরা কথা দিয়েছি, এখন থেকে রেদওয়ান সুখের মুখ দেখবে। ওর জীবন থেকে দুঃখ নামক বস্তুটা আমরা সরিয়ে দেব। আর রেদওয়ানকে নিয়ে কোনো চিন্তা করবেন না, রেদওয়ান এখন অনেক ভালো আছে। ঠিক আছে, ঠিক আমাদের মতো, বুঝলেন? রহিম চাচা বলল, আল্লাহ তোমাদের দুজনের ভালো করুক, তোমাদের মনের আশা পূরণ হোক। তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, এই রেদওয়ান এইদিকে আয় এখন। রহিম চাচা ডাক শুনেই আমি দৌড়ে চলে আসলাম। রহিম চাচা বলল, যারা তোকে একটা দিনের জন্য সুখ এনে দিয়েছে, একবেলা তোর মুখে অন্ন তুলে দিয়েছে, তাদের জন্য নিজের কোরবানি দিতে হলেও সেটাই করবি। আমি বললাম, আচ্ছা আব্বু। রহিম চাচা বলল, তাহলে থাক, আমি এখন একজনের কাছে যাব, এতিমখানা কিছু দান করতে চাইছে, তার সাথে কথা বলে তারপর চলে যাব। আমি বললাম, আব্বু আবার কবে আসবে? রহিম চাচা বলল, খুব দ্রুত আবারও আসবো বাবা। মন দিয়ে পড়াশোনা করবি, মানুষকে পারলে সাহায্য করবি, মনে কোনো হিংসা রাখবি না বলে দিলাম, কিন্তু সবাইকে সমান চোখে দেখবি, এটা তোর আব্বুর আদেশ। আমি বললাম, আব্বু আমি তোমার সব কথা শুনি তো। আচ্ছা আব্বু, শাহেদ কবে বিদেশ থেকে আসবে তা কি জানো? রহিম চাচা বলল, আর 3-4 মাস পর আসবে, দেশে কি যেন একটা কাজে আসবে, তারপর আবার চলে যাবে। আমি বললাম, আর আসবে না? রহিম চাচা বলল, আসবে, একেবারের জন্য দেশে আসবে,
আর তোর জন্য অনেক কিছু করে দেওয়ার কথাও বলেছে। সেদিন তো তোর কথা বলতে গিয়ে সে কান্না করে দিল। তুই ওকে যতটা মিস করিস ও তোকে ঠিক ততটাই মিস করে বাবা। আমি বললাম যদি দেশে আসে আমার কাছে নিয়ে আসবে বলে দিলাম। কিন্তু রহিম চাচা সেখান থেকে চলে গেল। সুপ্রিয়ার ইমন বুঝতে পারলো রেদওয়ানের জীবনটা কি। তারপর ওরা ক্লাস করতে গেল। রেদওয়ান মাঝখানে বসেছে, ডান পাশে হচ্ছে ইমন আর বাম পাশে সুপ্রিয়া বসেছে। এখন ওরা তিনজন একসাথে ক্লাস করে একই বেঞ্চে বসে। ক্লাস শেষ করে ইমন সুপ্রিয়াকে যেতে বলল, আর রেদওয়ানকে নিয়ে নাকি কোথায় যাবে। সুপ্রিয়া আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। রাতে ইমন রেদওয়ানকে নিয়ে বাইরে গেল। ইমন যেহেতু বড় ঘরের ছেলে, তার সাথে আবার একটু আনন্দ ফুর্তি করতে রেদওয়ানকে সেখানে নিয়ে গেল। বারে গিয়ে দেখে রাজ আগে এসে বসে আছে। সেই সময় রাজের চোখে ইমন আর রেদওয়ানকে পড়ে, তাই রাজ একটু লুকিয়ে দেখতে থাকে কি হয়। দেখে যে ইমন এসে মদ খাওয়া শুরু করে দিয়েছে। সেই সুযোগে রাজ ইমনের বাবা আর সুপ্রিয়ার বাবাকে ফোন দিল। ইমন আমাকে উদ্দেশ্য করে বলল, নে তুই খা, আনন্দ কর। আমি বললাম, ছি, এসব কেউ খায় নাকি? এসব ইসলামে হারাম, বুঝলি? আর আমি খেতে পারবো না, আর তোকেও খেতে দিব না। ইমন বলল, একদিন খেলে কিছুই হয় না, আর আমি তো নিয়মিত খাই না, এই যে মাঝে মাঝে যদি মন খারাপ থাকে তাহলে খাই। আমি বললাম, তোর আবার কিসের জন্য মন খারাপ থাকে? ইমন বলল, তুই তো আমার বন্ধু, তাই না? তুই পারবি আমার কষ্টটা দূর করে দিতে? আমি বললাম, বল কি করতে হবে আমাকে? ইমন বলল, ছোট থেকে আমি সুপ্রিয়া রাজ একসাথে পড়াশোনা করেছি, আর সেই ছোট থেকে আমি সুপ্রিয়াকে পছন্দ করতাম। তারপর ধীরে ধীরে ভালো লাগা, তারপরে তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আজও তাকে বলতে পারি নাই। তুই প্লিজ আমাকে সাহায্য করবি? ইমনের কথা শুনে আমি একটু ধাক্কা খেয়ে গেলাম, কারণ সুপ্রিয়া তো আমাকে ভালোবাসে, আর আমিও সুপ্রিয়াকে অনেকটা পছন্দ করা শুরু করে দিয়েছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি সুপ্রিয়াকে তোর মনের কথা বলে দিব। এবার চল ভাই। ইমন বলল, না যাব না, এখন আমার খুশি লাগতেছে, তাই এবার খুশিতে খাবো। ইমন যখন মদের গ্লাস মুখে নিবে তখন আমি কেড়ে নিলাম। ঠিক সেই সময় আমার গালে একটা কষে থাপ্পড় মারলো। আমি ঘুরে দেখলাম সুপ্রিয়া আর ইমনের বাবা সেখানে দাঁড়ানো। ইমনের বাবা আমাকে মারছে। ইমনের বাবা বলল, ভার্সিটিতে ভালো সাজো, আর এই তোর আসল রূপ। ইমন বলল, বাবা। ইমনের বাবা বলল, তোদের মতো এতিমদের বাচ্চা কতটা খারাপ হয় তা আমি জানি, এই জন্য তো বলি আমার ছেলে কেন এত খারাপ হলো। আমার ছেলেকে নেশার জগতে এনে নিজে ভালো সাজিস, ছোট লোকের বাচ্চা। সুপ্রিয়ার বাবা বলল, এভাবে মুখে বললে হবে না, তোর কোমরের বেলটা খুলে মার, তখন সব সত্যি বের হয়ে আসবে। আমার মুখে তো কোনো কথাই নেই, শুধু ওনাদের দুজনের দিকে একটু অবাক হয়ে তাকিয়ে আছি। ইমনের বাবা বেল্ট খুলে আমাকে বেশ কিছুক্ষণ মারা শুরু করলো। বারের ম্যানেজার এসে ইমনের বাবাকে থামালো। ম্যানেজার বলল, দেখুন স্যার, এখানে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করবেন না, আপনাদের কোনো সমস্যা থাকলে তা আপনারা বারের বাইরে গিয়ে ঠিক করে নিতে পারেন। ইমনের বাবা আর কোনো কথা না বলে ইমনকে নিয়ে সেখান থেকে চলে গেল, আর আমি মার খেয়ে সেখানে পড়ে থাকলাম। কিছু লোক আমাকে দৌড়ে দাঁড় করালো। অনেক লোক ওখানে বলা শুরু করে দিয়েছে, নিজের ছেলেকে তো এভাবে মারতে পারে না, পরের ছেলে তো তাই এভাবে মেরেছে, দুনিয়াতে গরিব মানুষের কোনো দাম নেই। সেখান থেকে কোনো রকম এসে আমি সুপ্রিয়ার বাসায় এসে পড়লাম। বাথরুমে গিয়ে কাপড় খুলে ঝর্ণার নিচে দাঁড়ালাম। এখন আর আমার চোখে পানি বের হয় না, কারণ এইসবে আমি অভ্যস্ত হয়ে গেছি। তবে মারের জায়গাগুলোতে পানি পড়ার কারণে খুব ব্যথা করতেছে, খুব জ্বলতেছে। আর ইমন সুপ্রিয়ার বাবার চোখে আমি খারাপ হয়ে গেলাম। পরের দিন যথাসময়ে রেদওয়ান ভার্সিটিতে গেল এবং শুনতে পেল ভার্সিটি থেকে এই বছর রেদওয়ান আর সুপ্রিয়া স্কলারশিপ পেয়েছে। ওরা এখন চীনে গিয়ে পড়াশোনা করতে পারবে, কিন্তু তার জন্য ওদের দুজনকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এই শুনে ইমনের মনটা খারাপ হয়ে গেল। সুপ্রিয়া বলল, কিরে তোর মন এভাবে খারাপ হলো কেন? ইমন বলল, সবকিছু রেদওয়ান জানে। সুপ্রিয়া বলল, রেদওয়ান তুই বলতো কারণটা কি? আমি বললাম, আসলে আমরা বাইরে যাব পড়তে, ও একা একা থাকবে, তাই ওর মন খারাপ। সুপ্রিয়া বলল, কিরে ইমন তুই কি মনে করেছিস আমি তোকে ভুলে যাব? দেখ, সেই ছোট থেকে তুই আমার মনে আছিস, আমি যতই দূরে যাই না কেন তুই আমার মনে থাকবি, বের হবি না। সুপ্রিয়ার এমন কথা শুনে ইমন তো খুশি হয়ে গেল। ইমন বলল, সুপ্রিয়া তুই একটু বাইরে যা, রেদওয়ানের সাথে আমার কথা আছে। তারপর সুপ্রিয়া বাইরে গেল। সাথে সাথে ইমন রেদওয়ানের পাটা ধরে কান্না করে দিল। রেদওয়ান তো ভেবাচাকা খেয়ে গেল, এটা ইমন কি করতেছে? আমি বললাম, এই তুই পুরা ক্লাসের সবার সামনে আমার পা ধরে আছিস কেন? ইমন বলল, কালকে আমার ভুলের কারণে আব্বু তোকে বিনা কারণে মারলো। আমি বললাম, তোর বাবা যদি আমার বাবা হতো আর আমার উপর দিয়ে দোষ গেছে, খুব ভালো হয়েছে, কারণ সুপ্রিয়ার বাবা যদি জানতো তুই এসব নিজের ইচ্ছেতে করেছিস, তাহলে তুই সুপ্রিয়াকে যতই ভালোবাসিস না কেন সুপ্রিয়াকে তোর হাতে তুলে দিত না। এসব আমি গত রাতে ভুলে গিয়েছি, এখন আমাকে ছাড়। তোর মনের কথা সুপ্রিয়াকে বলতে হবে তো নাকি? ইমন বলল, আজ বলিস না, আরেকদিন বলিস তুই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এবার পাটা ছাড়। ইমন রেদওয়ানের পাটা ছেড়ে দিল। রেদওয়ান ক্লাস থেকে বের হয়ে সুপ্রিয়াকে খুঁজতে থাকলো। খুঁজতে খুঁজতে দেখে সুপ্রিয়া রাজের সাথে কথা বলতেছে।
তখন রেদওয়ান সামনে একটু এগিয়ে গেল তাদের কথা শোনার জন্য। সুপ্রিয়া বলল, তোর মতো খারাপ ছেলেকে আমি ভালোবাসবো, তুই এসব ভাবলি কি করে? রাজ বলল, তাহলে তুই কাকে ভালোবাসিস শুনি? সুপ্রিয়া বলল, আমি শুধু রেদওয়ানকে ভালোবাসি, তোকে না। রাজ বলল, আমিও দেখবো তুই এতিমের বাচ্চাকে কি করে ভালোবাসতে পারিস। সুপ্রিয়া বলল, আচ্ছা দেখা যাবে তুই কি করতে পারিস। সুপ্রিয়া আর কোনো কথা না বলে ক্লাসে চলে গেল। এখন রেদওয়ান পড়ে গেল মহাবিপদে। একদিকে ইমনের কথা, অন্যদিকে সুপ্রিয়াকে কি করে বলবে, কোনো কিছুই মাথায় আসছে না। এসব ভাবতে ভাবতে রেদওয়ান ক্লাসে চলে গেল। সুপ্রিয়া বলল, তুই এখন কোথায় গিয়েছিলি? নে তোরা দুজন আমার সাথে আয়, একটু ঘুরতে বের হব। ইমন বলল, কেন? সুপ্রিয়া বলল, ওই রাজার বাচ্চা মনটা খারাপ করে দিল, এখন কেন না বলে আমার সাথে তোরা দুজন একসাথে বের হ। সুপ্রিয়ার সাথে একটা লেকের ধারে চলে আসলো রেদওয়ান আর ইমন। ইমনকে সুপ্রিয়া ঝালমুড়ি নিতে পাঠিয়ে দিল। সুপ্রিয়া আমাকে উদ্দেশ্য করে বলল, দেখ রেদওয়ান, এখন বলবি তুই আমাকে ভালোবাসিস। আমি বললাম, তার আগে আমি তোকে বলতে চাই কিছু কথা। সুপ্রিয়া বলল, কি বলতে চাস? আমি বললাম, সুপ্রিয়া, তোকে ইমন সে ছোট থেকে পছন্দ করে আর ইমন তোকে অনেক ভালোবাসে। সুপ্রিয়া বলল, হোয়াট? আমি বললাম, যা বলেছি সত্যি কথা বলেছি সুপ্রিয়া। আমি কেমন করে আমার বন্ধুর ভালোবাসা কেড়ে নেব, কেমন করে ওর সাথে প্রতারণা করব? দেখ, তুই যদি ওকে ভালোবাসিস ও তোকে সুখে রাখবে। সুপ্রিয়া বলল, তুই কি জানিস ইমন ড্রিঙ্কস করে? আমি বললাম, সব জানি, আর এসব করার পেছনে কারণ তুই। তোকে হারানোর ভয়ে আর তোকে ভালোবাসে বলতে না পারার ভয়ে ড্রিঙ্কস করে। দেখ, ইমন তোকে যতটা সুখে রাখবে আমি তা কোনোদিনও দিতে পারবো না। সুপ্রিয়া বলল, আর কিছুদিন পরে তুই আর আমি চীনে যাচ্ছি, তখন পড়াশোনা করে তুই অনেক বড় হবি, তখন তুইও অন্য 10 জনের মতো হবি। দেখ, আমি তোকে ভালোবাসি আর এই মনে শুধু তোর জন্য জায়গা আছে, অন্য কাউকে বসাতে পারবো না। আমি বললাম, প্রত্যেকটা মেয়ে চাই তার শ্বশুর শাশুড়ি থাকুক, তাদের ভালোবাসা পাক, কিন্তু আমার তো কেউ নেই, আর ইমনকে বিয়ে করলে তুই সব পাবি, যা আমি তোকে কোনোদিনও দিতে পারবো না। সুপ্রিয়া বলল, রেদওয়ান, আমি এর কিছুই চাই না, তুই হলেই হবে, আমার আর কিছুই লাগবে না। আমি বললাম, আমাকে ক্ষমা করে দিস, আমি তোর সব কথা রাখতে পারলেও এই কথাটা রাখতে পারবো না। সবচেয়ে বড় কথা, তোর বাবা কখনো আমাকে মেনে নিবে না। সুপ্রিয়া বলল, আজকে তোকে আব্বুর কাছে নিয়ে যাব, আর আমার আব্বু আমার সব কথা রাখে, বুঝলি? তোর কোনো কথাই শুনবো না, চীন যাওয়ার আগেই আমি তোকে আমার করে নিব, তুই শুধু দেখতে থাক। এরই মাঝে ইমন ঝালমুড়ি নিয়ে আসলো, তিনজনে একসাথে খেতে থাকলো। মজার বিষয় হচ্ছে সুপ্রিয়া নিজে না খেয়ে বারবার রেদওয়ানকে খাইয়ে দিতেছে। ইমন তো মনে করছে রেদওয়ানকে বন্ধু বলে খাইয়ে দিচ্ছে। ঝালমুড়ি খাওয়া শেষ হলে তিনজন সেখান থেকে উঠে একটু সামনে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একজন বৃদ্ধ মহিলাকে একজন কিছু টাকা দিয়েছে, আর সেটা তার মোবাইলে ক্যামেরা বন্দী করেছে। এসব জিনিস রেদওয়ান মোটেও পছন্দ করে না, তাই রেদওয়ান ওই ছেলেটার কাছে এগিয়ে গেল আর বলল, ভাই এখানে কি করতেছেন আপনি? ছেলেটা বলল, তেমন কিছু না ভাই, এই মহিলাকে ওনার ছেলেরা দেখাশোনা করে না, তাই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, আমি ওনাকে 1000 টাকা দিলাম, আজ যেন তিনি আর ভিক্ষা না করে। আমি বললাম, আচ্ছা টাকাটা আপনি কেন দিলেন তা কি আমি জানতে পারি? ছেলেটা বলল, আরে আশ্চর্য, বললাম তো আজকে যেন ভিক্ষা না করে, তার জন্যই তো দিয়েছি। আমি বললাম, 1000 টাকা দেওয়ার আগে মোবাইলের ক্যামেরা চালু করে কি করেছিলেন, আর ওনাকে বা এত কথা কেন জিজ্ঞেস করলেন? ছেলেটা বলল, আরে ভাই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে ভিডিওটা আপলোড করব, আর যে সকল ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের সাথে এমন করে, এটা দেখার পর এমন আর করবে না। এক কথায় সামাজিক কাজ বলতে পারেন আপনি। আমি বললাম, আপনি কি করেন আর আপনার ইনকাম সোর্স কি? ছেলেটা বলল, এই তো ছোটখাটো কাজ করি, আর ইউটিউবে মানুষকে ভিডিও দেখে সেখান থেকে যা পাই তাই আর কি। আমি বললাম, এখন বুঝতে পারলাম আপনার মূল উদ্দেশ্য কি, নিজের ইউটিউব চ্যানেল দাঁড় করানোর জন্য আর সামান্য কিছু টাকা ইনকাম করার জন্য আপনি এসব মানুষদের ভিডিও বানান আর তার বিনিময়ে টাকা দেন তাদের। ছেলেটা বলল, এই আপনি কি বলতে চাচ্ছেন? আমি বললাম, আপনার বাড়িতে আপনি আপনার বাবা মায়ের সাথে ঠিকঠাক ব্যবহার করেন তো, তাদের কথা মতো চলেন তো? আপনি কি জানেন ওই মহিলা ভিক্ষা করলেও তার নিজের একটা আত্মসম্মান আছে? আচ্ছা, আপনি কেন ক্যামেরার সামনে আসেন না? আপনাকেও দেশের মানুষ দেখুক, আপনাকেও চিনুক। আর মিয়া, উনি তো মনে করতেছে আপনি কোনো সাংবাদিক আর আপনি তার ইন্টারভিউ নিচ্ছেন। যদি এইসব ভিডিওগুলো টিভিতে দেখান আর তারা সরকারি কোনো ত্রাণ পায়, ভাই এইসব ভিডিও বানিয়ে কি লাভ পান? তাদেরও তো পরিবার আছে, তিনিও তো কোনো সমাজে বাস করে। যে মহিলা জীবনেও একটা ছবি তুলতে চায় না, আজ তার ভিডিও বানিয়ে নিজে 2 টাকা কামাই করার ধান্দা। আপনার ভিডিও দেশের মানুষ যতই দেখবে ততই আপনি টাকা পাবেন। বাহ, আপনার উদ্দেশ্য অনেক সুন্দর। এই আপনাদের মতো কিছু মানুষের জন্য সকল মহিলা পুরুষ মানুষের কাছ থেকে সাহায্যটা খুব কম পায়। ভাই, আগে নিজের পরিবার এলাকাবাসীকে দেখেন, পরে বাইরের মানুষকে দেখেন। কেন এইসব মানুষের পিছে লেগে আছেন? দান করতে চান, গোপনে দান করুন। সেই দানের আবার ভিডিও পিক তোলা লাগবে কেন? নিজে ঠিকভাবে আয় করতে পারেন না, নিজের পরিবারকে চালাতে পারেন না, আসছেন আরেকজনের কাছে। আমাকে আর কিছু বলতে দিল না সুপ্রিয়া। সুপ্রিয়া তখন বলে উঠল,
রেদওয়ান বাদ দে, যারা সত্যিকারের বুঝদার তারা তোর এই কথাগুলো বুঝবে, আর বেশি কিছু বলা লাগবে না। ইমন বলল, যখন মানুষের কাছে স্মার্টফোন ছিল না তখনও তো তারা মানুষকে দান করত, সাহায্য করত, আর এখন সবকিছু ডিজিটাল হওয়ার সাথে সাথে মানুষের রুচি চাহিদা অন্যরকম হয়ে গেছে। এই যে 1000 টাকা দিয়ে দিল, তার বদলে সে 10,000 টাকা ইনকাম করবে এই ভিডিও থেকে। সুপ্রিয়া তখন বলল, এই তোরা দুজন কি থামবি না? প্রকৃত জ্ঞান যাদের কাছে আছে তারা যদি একটু ভেবে দেখে কোনটা সঠিক কোনটা ভুল তারা বুঝতে পারবে। আর এদের কাজ হলো সারাদিন ঘুরে ঘুরে এরকম অসহায় মানুষকে খোঁজা আর ভিডিও বানানো, বুঝলি? তিনজন আর সেখানে থাকলো না, ছেলেটাও তার ভুল বুঝতে পারলো। সত্যি বলতে আমরা যত চেষ্টা করি না কেন মানুষকে বদলানোর, কিন্তু মানুষ বদলাবে না। যার পরিবার যেমন তার পরিবারের সদস্য ঠিক তেমন হবে। আজ আমি আমার মাকে ভিক্ষা করতে দিলে কালকে আমার সন্তানও আমাকে ভিক্ষার থালা বসিয়ে ধরিয়ে দিবে। আমরা আমাদের সন্তানকে যেমন শিক্ষা দিব তারা ঠিক তেমনটাই শিক্ষা পাবে। সারা বাংলাদেশে কত রকম ঘটনা ঘটে, আমরা চাইলেও তা পরিবর্তন করতে পারবো না যতক্ষণ না আমরা নিজেরা ভালো হব। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তিনজন, হঠাৎ করে একটা মেয়ে মোবাইল টিপতে টিপতে রাস্তার মাঝে সেই সময় একটা গাড়ি আসছিল, তা দেখে আমি দৌড়ে গিয়ে মেয়েটাকে রাস্তার মাঝখান থেকে সরিয়ে দিলাম। আমরা দুজনেই রাস্তার সাইডে পড়ে গিয়েছিলাম। মেয়েটা বুঝতে পারে তার সাথে কি হতে যাচ্ছিল। সুপ্রিয়ার ইমন দৌড়ে গিয়ে আমাকে আর মেয়েটিকে মাটি থেকে তুলে দাঁড়া করালো। দুজনের শরীরে অনেক জায়গায় ছিঁড়ে গেছে, কেটে গেছে। মেয়েটা তখন বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আজ মনে হয় আমি মরেই যেতাম। আমি বললাম, আমি কিছু করি নাই, আল্লাহ চাইছে বলে বেঁচে আছেন আপনি। সুপ্রিয়া বলল, এভাবে রাস্তা কেউ মোবাইল টিপে হাঁটে? যদি কোনো কিছু হয়ে যেত আপনার? মেয়েটি বলল, আসলে আমার বয়ফ্রেন্ড কিছুদিন পর বিদেশ থেকে দেশে আসতেছে, তার সাথে মেসেজ করতে গিয়ে এমন হয়েছে। আমি একটু বেশি খুশি হয়েছিলাম তার কারণে। এমন বলল, শোনেন, এসব আজাইরা কাজ বাদ দিয়ে এখন মরে গেলে বা আপনার কিছু হলে আপনার বয়ফ্রেন্ড কি দেখতে আসতো? মেয়েটি বলল, সরি ভাইয়া, আর এমন ভুল হবে না আমার। তারপর মেয়েটি চলে গেল। ওরা তিনজন সেইখানে গিয়ে গাড়িতে উঠে বসে পড়লো। সুপ্রিয়া নিজে গাড়ি ড্রাইভ করতেছে। ইমনের বাসার সামনে এসে ইমনকে নামিয়ে দিল, আর সুপ্রিয়ার রেদওয়ান একসাথে বাসার উদ্দেশ্যে চলে গেল। বাসায় ঢুকে দেখে সুপ্রিয়ার আব্বু আম্মু দুজনে সোফাতে বসে আছে। সুপ্রিয়ার আব্বু চোখটা একটু করে সুপ্রিয়ার দিকে তাকালো আর দেখতে পেল রেদওয়ানও তার সাথে। রেদওয়ানকে দেখে চিনতে পারলো, আর রেদওয়ান তো লজ্জায় মাথা নিচু করে রাখলো। সুপ্রিয়া রেদওয়ানের হাতটা ধরে টেনে ওর আব্বুর কাছে নিয়ে গেল। সুপ্রিয়া বলল, এই হলো রেদওয়ান। আর রেদওয়ান, তুই তো আমার আব্বুকে চিনিস। সুপ্রিয়ার বাবা বলল, আমি এই বদমাশটাকে খুব ভালো করে চিনি। সুপ্রিয়া বলল, আব্বু তুমি ওকে বদমাশ বলতেছো কেন? আর ও তো ক্লাসের সবচাইতে টপার ছাত্র, এবং ও আর আমি দুজনে তো স্কলারশিপ পেয়েছি। সুপ্রিয়ার বাবা বলল, মামুনি তুমি হয়তো জানো না, এই এতিমের বাচ্চা ইমনকে নেশার জগতে নিয়ে গেছে, আর সে নিজেও একটা নেশাখোর ছেলে। সুপ্রিয়া বলল, আব্বু তুমি এখন ওকে অপমান করতেছো। সুপ্রিয়ার বাবা বলল, ওকে জিজ্ঞেস কর কাল রাতে ও কোথায় ছিল আর ওকে কে মেরেছে। সুপ্রিয়া বলল, রেদওয়ান বলতো তুই কাল রাতে কোথায় ছিলি আর কে তোকে মেরেছে? আমি বললাম, আমি বারে ছিলাম আর ইমনের বাবা আমাকে মেরেছে, কিন্তু আমি কোনো আর কথা বলতে দিল না। সুপ্রিয়ার বাবা বলল, এবার বুঝলি তো কেন ওকে এত অপমান করে কথা বলতেছি? সুপ্রিয়া বলল, রেদওয়ান এসব কি সত্যি? সুপ্রিয়ার বাবা বলল, সত্যি না হলে নিশ্চয়ই অন্য কিছু বলতো, আর ওকে এখানে কেন নিয়ে এসেছো তুমি? সুপ্রিয়া বলল, আব্বু আমরা দুজনকে খুব বেশি ভালোবাসি, তাই নিয়ে এসেছি আমি ওকে। সুপ্রিয়ার বাবা বলল, তোমার আম্মু সহ রান্নাঘরে গিয়ে আমাদের দুজনের জন্য কিছু নিয়ে আসো, ততক্ষণে দুজন আমরা কথা বলি। সুপ্রিয়া খুশি মনে ওর আম্মুর সাথে রান্নাঘরে চলে গেল, কিন্তু সুপ্রিয়ার আম্মু বিষয়টা বুঝতে পারলো কোনো খারাপ কিছু হতে চলেছে, তবুও মন না চাইলেও রান্নাঘরে চলে গেল। সুপ্রিয়ার বাবা বলল, এই এতিমের বাচ্চা, তোর কি আছে? হ্যাঁ, তোর কি আছে? সামান্য পড়াশোনা ভালো পারিস বলে আমার মেয়েটাকে তোর ভালোবাসার ফাঁদে ফেলেছিস? ছোট লোকের বাচ্চা, এই জানিস আমার মেয়ের প্রতিদিনের হাত খরচ কত? আমার মেয়ে যেসব পোশাক পরে তার দাম কত? আর আমার মেয়ে যে গাড়িগুলো ব্যবহার করে তার দাম কত? তোর সাহস কি করে হয় আমার মেয়েকে ভালোবাসার? আমি তখন বললাম, স্যার আপনি সুপ্রিয়াকে। আর কিছু বলতে দিল না। সুপ্রিয়ার বাবা আবারও বলল, এই তুই কি বলবি? এটাই তো বলবি সুপ্রিয়াকে তুই তোর জীবনের চেয়ে নিজের থেকেও বেশি ভালোবাসিস, তুই ওকে সুখে রাখবি, সবকিছুই করতে পারবি। তোর আসল উদ্দেশ্য হলো আমার ধন সম্পদ পাওয়া, বড় লোকের বাবার একমাত্র মেয়ে, তাই তো তুই ওকে তোর ভালোবাসার ফাঁদে ফেলেছিস। এতিমের বাচ্চা, শোন, তোর নিজের যোগ্যতার কোনো মেয়েকে ভালোবাসবি, আর পারলে ছোট লোকের একটা মেয়েকে বিয়ে করবি। আমি তখন বললাম, স্যার আপনি যা ভাবতেছেন বা যা বলতেছেন সবকিছু মিথ্যা, আমি আপনার মেয়েকে বন্ধু মনে করি, তাকে আমি ভালোবাসি না। সুপ্রিয়ার বাবা বলল, যদি বন্ধু মনে করে থাকিস তাহলে সুপ্রিয়ার জীবন থেকে সরে যাবি। আর শোন, আমি সুপ্রিয়ার বিয়ে ঠিক করেছি ইমনের সাথে, এখন সুপ্রিয়া এখানে আসলে আমি যা বলবো তুই ওকে তাই উত্তর দিবি, বলে দিলাম, কিন্তু না হলে ইউনিভার্সিটি থেকে তোকে বের করে দিতে এক মুহূর্ত লেট হবে না আমার। আমি তখন বললাম, ঠিক আছে বলবো।
আর আপনি যা বলবেন তাই শুনবো। এর মাঝে সুপ্রিয়া আর সুপ্রিয়ার মা ট্রেতে করে নাস্তা নিয়ে আসে, সবকিছু রেদওয়ান আর তার বাবার সামনে দেয় আর সুপ্রিয়া ওর মায়ের সাথে বসলো। সুপ্রিয়ার বাবা বলল, মামনি আমি জানি তুমি কোনো ভুল জিনিস পছন্দ করো না, কিন্তু তোমার জীবনসঙ্গী খুঁজতে গিয়ে তুমি ভুল মানুষকে খোঁজ করেছো। সুপ্রিয়া বলল, মানে? সুপ্রিয়ার বাবা বলল, তুমি যাকে ভালোবাসো সে তোমার ভালোবাসা মাত্র 10 লক্ষ টাকা আমার কাছে বিক্রি করে দিয়েছে। রেদওয়ান আব্বু যা বলছে তা কি সত্যি? আমি মাথা নেড়ে হ্যাঁ উত্তর দিলাম। সুপ্রিয়া সোফা থেকে উঠে বসে রেদওয়ানের মুখে একটা ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল। সুপ্রিয়া আবার রেদওয়ানের কলারের শার্টটা ধরে বলল, কথায় আছে ছোট লোকদের গাছতলা থেকে তুলে আনতে নেই, একসময় তারা পিঠে উঠে ছুরি ঢুকিয়ে দিবে। আজকে তুই তাই প্রমাণ করে দিলি, ছোট লোকের বাচ্চা, কখনো ভালো হয় না। তোকে তো পাগলের মতো ভালোবাসি আমি। আরে তোর সাথে আমার বিয়ে হলে এই সমস্ত কিছুর মালিক তো তুই হয়ে যেতি। সামান্য 10 লক্ষ টাকার কাছে আজ তুই আমাকে বিক্রি করে দিলি। তোকে বিয়ে করলেও তো তুই অন্য মানুষের কাছে আমাকে বিক্রি করে দিতি, দুইবার ভাবতি না। তোর যদি টাকার এত প্রয়োজন হতো আমাকে বলতি, আমি তোকে দিতাম। কেন আমার স্বপ্ন তুই নষ্ট করে দিলি? তোর জীবনে যে আসবে সে তোকে কখনো সুখে থাকতে দিবে না, এই বলে দিলাম। কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। একদিন আমার মতো করে তুইও কাঁদবি, একদিন আমার মতো করে তোকেও কাঁদতে হবে। সামান্য ভালোবাসা পাওয়ার জন্য তোকে অনেক কষ্ট করতে হবে। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে তোর জীবনে এমন কিছু হবে, বলে দিলাম। আর তুই এখনই আমার বাসা থেকে চলে যা। রেদওয়ান শুধু অবাক হয়ে সুপ্রিয়ার দিকে তাকিয়েছিল আর তার কথাগুলো শুনতেছিল। সুপ্রিয়া কি একবারের জন্য ভাবলো না রেদওয়ান এমন মানুষ না? রেদওয়ান নিজেকে কুরবানি দিবে, তবুও সামান্য টাকার কাছে কখনো পবিত্র ভালোবাসা বিক্রি করে দেবে না। রেদওয়ান তো ভালোবাসার কাঙাল, টাকার জন্য না। এটা কি সুপ্রিয়া বুঝে না? আজ শেষে সুপ্রিয়া ও রেদওয়ানকে এতিমের বাচ্চা বলল। হাই রে দুনিয়ার মানুষ, কতই না রং বদলাতে পারিস। রেদওয়ান এবার সুপ্রিয়ার দিকে তাকিয়ে একবার সুপ্রিয়ার আব্বুর দিকে তাকালো। সুপ্রিয়া চোখে ভালোবাসার হারানোর পানি আর তার আব্বুর চোখে মুখে বিজয়ের হাসি। রেদওয়ান মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। রেদওয়ান চলে যাওয়ার পর সুপ্রিয়া দৌড়ে তার নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে থাকে। সুপ্রিয়া পিছন পিছন ওর আব্বু আম্মুও যায়। সুপ্রিয়ার বাবা বলল, আমি জানি মামুনি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো, যে তোমাকে না তোমার টাকাকে ভালোবাসে। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তোমাকে মামুনি। যদি তোমার বিয়ের পর এসব হতো, এসব এতিম ছোট লোকের বাচ্চাদের জন্য তুমি কেন তোমার চোখের জল ফেলবে? শোনো মামুনি, ইমন অনেক ভালো ছেলে, তোমাকে অনেক সুখে রাখবে, আর ইমনকে বিয়ে করে নাও। সুপ্রিয়া বলল, না আব্বু, আমি আর কাউকে ভালোবাসতে চাই না, কারোর সাথে নিজের জীবন জড়াতে চাই না। আমি ওই এতিমের বাচ্চার জন্য কান্না করতেছি না আব্বু, আমি নিজের করা ভুলের জন্য কান্না করতেছি। তোমরা প্লিজ রুম থেকে চলে যাও, আমাকে একা থাকতে দাও। সুপ্রিয়ার আব্বু আম্মু রুম থেকে চলে গেল আর সুপ্রিয়া সেখানে কান্না করতে থাকলো। এইদিকে আমি বাসায় এসে ঝর্ণার নিচে গিয়ে হাউমাউ করে কান্না করতে থাকলাম। রেদওয়ান ও সুপ্রিয়াকে পছন্দ করে। যে মেয়ে রেদওয়ানের সব দিক খেয়াল করে রাখতে পারে, রেদওয়ানকে সুখ দিতে পারে, রেদওয়ানকে ভালোবাসি ভালোবাসি বলতে পারে, সেই মেয়েকে রেদওয়ান বা কি করে ভুলতে পারে? একদিকে বন্ধুত্ব, অন্যদিকে ভালোবাসা, তার উপরে আবার ভালোবাসার মানুষটা তাকে ভুল বোঝা। রেদওয়ান তো চেয়েছিল এভাবে সুপ্রিয়া রেদওয়ানকে ভালোবাসুক, কিন্তু হারানোর ভয়ে তো সুপ্রিয়াকে ভালোবাসি বলতে পারে নাই। আর আজ সত্যি সত্যি সুপ্রিয়া রেদওয়ানের জীবন থেকে আলাদা হয়ে গেল। রেদওয়ানের মনে হচ্ছে তার দেহ থেকে প্রাণ বুঝিয়ে উড়ে চলে গেল। রেদওয়ান বাথরুম থেকে বের হয়ে সুপ্রিয়া দেওয়া সমস্ত কিছু সেইখানে রেখে তার আগের সমস্ত পোশাক পরে ব্যাগ কাঁধে নিয়ে নিচে এসে দারোয়ানকে তার ফ্ল্যাটের চাবি দিয়ে আবার সে গ্যারেজে চলে গেল। রেদওয়ান আবারও গ্যারেজে চলে আসায় সবাই অনেক খুশি হলো এবং রেদওয়ানকে সদরে গ্রহণ করে নিল। রিমি আজ সরাসরি রাজের বাসায় চলে এসেছে। তার রাজের কাছে জানতেই হবে রাজ রিমিকে বিয়ে করবে কিনা। রিমিকে বাসায় দেখে রাজের বাবা চমকে গেল। রিমি কাউকে কোনো কিছু না বলে রাজের রুমে ঢুকলো। রুমে ঢুকে দেখে রাজ ড্রিঙ্কস করতেছে। রাজ রিমিকে তার বাসায় দেখে ভয় পেয়ে গেল। রাজ বলল, তুমি এইখানে অসময়ে? রিমি বলল, কেন, অন্য কেউ আসার কথা নাকি এইখানে? রাজ বলল, তা হতে যাবে কেন, তুমি তো কোনোদিন আমাদের বাসায় আসো না, তাই আর কি। রিমি বলল, চলো আজকে আমরা বিয়ে করব। তোমার সাথে আমার সম্পর্কের কথা সবাই জেনে গেছে, শুধু আমার আব্বু ছাড়া। আর আমার চোখে তুমি তার পছন্দ না। রাজ পড়ে গেল মহা ঝামেলাতে। এখন রিমিকে কি করবে বুঝে উঠতে পারছে না, আর সুপ্রিয়াকে কি করে আপন করে নিবে। ঠিক সেই সময় রাজের মাথায় একটা খারাপ বুদ্ধি আসে এবং সাথে সাথে রিমিকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দেয় আর রিমিকে জড়িয়ে ধরে ওর গলায় মুখে কিস করতে থাকে। রিমি তখন বলল, তোমার এরকম আদর আমার কোনো দরকার নাই। আমাকে যদি এমন আদর করার ইচ্ছা থাকে তাহলে বিয়ে করো, যত খুশি তত আদর করিও। রাজ বলল, তুমি কি আমার সত্যি বউ হতে চাও? রিমি বলল, 100 বার। রাজ বলল, তাহলে রেদওয়ানকে সবার চোখের সামনে খারাপ বানাতে হবে তোমাকে। রিমি বলল, মানে? রাজ বলল, দেখো রিমি, রেদওয়ান স্কলারশিপ পেয়েছে, আবার ক্লাসের টপ ছাত্র, এবং সুপ্রিয়া রেদওয়ানকে ভালোবাসে। রিমি তখন বলল, তাতে তোমার সমস্যা কি? রাজ বলল, ইমন তো আমার বন্ধু, ইমনই তো সুপ্রিয়াকে ভালোবাসে, কিন্তু এই রেদওয়ানের কারণে ইমন আজ নেশা করে পড়াশোনা করছে না, শুধুমাত্র সুপ্রিয়ার জন্য ইমন রেদওয়ানের সাথে থাকে। রিমি তখন বলল, আমাকে কি করতে হবে? রাজ বলল, কানটা দাও, কানে কানে বলে দি। রিমি তখন বলল, এসব করার পর আমাকে বিয়ে করবে তো?
রাজ বলল 100 বার না 1000 বার বিয়ে করবো সোনা। ইমনের বিয়ে সুপ্রিয়ার সাথে হলে তোমার আর আমার বিয়ে কে আটকায়। রিমিকে আর কোনো কথা না বলতে দিয়ে দুজনে অবৈধ মেলামেশা লিপ্ত হয়ে যায়। আর মনে মনে অনেক খুশি হয় রাজ, কারণ তার প্ল্যান সাকসেস হতে চলছে এবং সুপ্রিয়া তার হতে চলছে। আর বিনা টাকায় ও ওসির মেয়েকে সব দিক থেকে ব্যবহার করতে পারছে। রিমির সাথে রাত কাটানোর পরে রাজ রিমিকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে নিজে নিজে ভার্সিটিতে চলে যায়। ভার্সিটিতে গিয়ে দেখে রেদওয়ান আর ইমন কেউ বাসে নাই, তাই এই সুযোগে সুপ্রিয়ার কাছেও গেল। রাজ বলল, কেমন আছে সুপ্রিয়া? সুপ্রিয়া বলল, ভালো। মুখ ঘুরিয়ে নিল। রাজ বলল, সে ছোট থেকে তোমার সাথে পড়াশোনা করা, বেড়ে ওঠা, আর আজ সেই তুমি আমাকে দেখে মুখ ঘুরাও। সুপ্রিয়া বলল, আগে ভালো ছিলি, যখন থেকে তোর বাপ এমপি হয়েছে তখন থেকে তোর অধপতন শুরু হয়েছে। রাজ বলল, বিশ্বাস করো সুপ্রিয়া, তোমার একটু ভালোবাসা পেলে আমি ভালো হয়ে যাব। তোমার ভালোবাসা দিয়ে আমাকে তোমার মনের মতো করে নাও। সুপ্রিয়া বলল, তোর মতো বদমাশকে ভালোবাসবো আমি? তুই কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস তা তুই জানিস? আজ এই তোদের মতো ছেলের কারণে মেয়েরা নিরাপদ হয় না। শোন, ভদ্রভাবে বলতেছি, আমার কাছ থেকে চলে যা, না হলে কি করতে পারি তা বুঝতে পারছিস। রাজ বলল, রেদওয়ানের মতো এতিম ছেলেটাকে ভালোবাসা যায় আর আমাকে ভালোবাসা যায় না? তুমি একবার আমার হও, আমি আর জীবনে কোনো মেয়ের কোনো কিছু করব না, কোনো মেয়ের সাথে রাত কাটাবো না, কোনো মেয়েরকে আমার জীবনে রাখবো না। রাজ এই কথাগুলো বলতে বলতে সুপ্রিয়াকে জড়িয়ে ধরতে গেলে ঠাস করে রাজের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল সুপ্রিয়া। এমনিতে সুপ্রিয়ার মন ভালো নেই, আর রাজ এসে তার সাথে কি না কি শুরু করে দিয়েছে। রাজ থাপ্পড় খেয়ে অনেক রাগী ভাবে সুপ্রিয়ার দিকে তাকিয়ে আছে। সুপ্রিয়া বলল, এটাতে কাজ হয়েছে নাকি আরো দিতে হবে? রাজ বলল, কাজটা ভালো করলে না সুপ্রিয়া, এর জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে। আর আমি যা বলি তাই করে ছাড়ি। তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, আমি তোমাকে আমার বিছানায় নিয়ে যাব, এটা মাথায় রেখো। সময়টা শুধু আমার আসতে দাও, বুঝলে? সুপ্রিয়া বলল, আরে যা যা, জানা আছে তুই কি করতে পারবি। রাজ রাগ করে সেখান থেকে চলে গেল। তবে রাজ যে সুপ্রিয়ার কোনো বড় ক্ষতি করতে পারে তা রাজের কথা শুনলেই বোঝা গেল। আজ 1 সপ্তাহ ধরে রেদন ভার্সিটিতে আসছে না। ইমন তো এই 1 সপ্তাহ সুপ্রিয়ার পেছনে আটার মতো লেগে আছে। একবার ভালোবাসার কথা বলে তো আবার রেদনের কথা জিজ্ঞেস করে। সুপ্রিয়া এখন ইমনের ভালোবাসার কথাও সহ্য করতে পারে না, আর রেদনের কথা শুনলে তার গা জ্বলে উঠে। সুপ্রিয়া জানে ইমন রেদনকে ভালোবাসে, কিন্তু সুপ্রিয়ার মনটা তো রেদনকে দিয়েছিল, আর সেই রেদন কিনা তার ভালোবাসা সামান্য কয়টা টাকার কাছে বিক্রি করে দিল। রেদন তো ভয়ে ভার্সিটিতে যায় না, সারাদিন শুধু রিক্সা চালিয়েছে, রাতে এসে পড়াশোনা করেছে। রেদন আগের চেয়েও একবারে কম কথা বলে। আজ 1 সপ্তাহ পর রেদন ভার্সিটিতে গেল, গিয়ে দেখে ইমন সুপ্রিয়ার সাথে কথা বলতেছে। তাই রেদন একটু এগিয়ে গেল, তবে আড়াল হয়ে থাকলো। সুপ্রিয়া বলল, দেখ ইমন, তুই যা ভাবিস আর আমাকে যা বলতেছিস তা আমি পারবো না। ইমন বলল, কেন পারবি না তুই? সুপ্রিয়া বলল, আমি তোকে বন্ধু নজরে দেখি, সেটা তুই বুঝিস না কেন? ইমন বলল, বন্ধু থেকে কি প্রেমিক প্রেমিকা হওয়া যায় না? সুপ্রিয়া বলল, আমি তোকে ভালোবাসতে পারবো না। ইমন বলল, কেন পারবি না? আমি তোর জন্য অন্য কোনো মেয়েকে বন্ধু বানাই নাই, শুধুই তোর জন্য। তোর জন্য হাজারো মেয়ের প্রপোজ আমি রিজেক্ট করে দিয়েছি, এইটা একটাবার বুঝলি না? কেন তোর পেছন পেছন পড়ে থাকি আমি? কেন আমি কি তোর ভালোবাসা পেতে পারি না? সুপ্রিয়া বলল, তা নয় ইমন, তুই বুঝবি না, আমি ক্লাসে গেলাম, মন চাইলে আসতে পারিস। সুপ্রিয়া ইমনকে আর কোনো কথা না বলে তার সাথে ক্লাসে চলে যায়। ইমন সেখানে বসে থাকলো, আর রেদওয়ান ইমনের কাছে এগিয়ে গেল। আমি ইমনকে উদ্দেশ্য করে বললাম, কি রে এইভাবে মন খারাপ করে বসে আসিস কেন? রেদওয়ানকে দেখে ইমন অবাক হয়ে গেল, কারণ রেদওয়ান সেই আগের রেদওয়ান হয়ে গেছে। রেদওয়ানের পোশাক থেকে শুরু করে তার চোখ, মুখ, চুল সবকিছু একেবারে এলোমেলো। ইমন তখন বলল, আগে বল তোর এমন অবস্থা কেন? রেদওয়ান বলল, এইসব থাক, এখন বল কি হয়েছে তোর? ইমন বলল, সুপ্রিয়া আমাকে ভালোবাসে না রে, এত করে বলেছি তবুও সে বুঝলো না। ভাই তুই আমাকে সাহায্য কর প্লিজ, আমি সুপ্রিয়াকে ছাড়া বাঁচতে পারবো না। রেদন বলল, শোন, আমি সুপ্রিয়াকে আজকে তোর মনের কথা বলে দিব, তুই চিন্তা করিস না। আমি একটু লাইব্রেরি রুমে গেলাম, একটু পর আবার আসতেছি। রেদন ইমনকে কোনো কথা বলতে দিল না। রেদন জানে সে যদি এখন ইমনের সাথে কথা বলতে থাকে তাহলে ইমন রেদনের নানান রকম প্রশ্ন করবে, তাই রেদন মিথ্যা কথা বলে সে লাইব্রেরিতে চলে গেল। অন্যদিকে ইমন ক্লাসে যাওয়ার সময় লক্ষ্য করলো রাজ রিমিকে কি নিয়ে যেন কথা বলতেছে, আর রাজের হাতে কি যেন। ইমন আর সেদিকে খেয়াল না করে ক্লাসে চলে গেল। ইমনকে ক্লাসে যাওয়া দেখে রাজ বিজয়ের হাসি দিল, আর রিমিকে লাইব্রেরি রুমে যেতে বলল, আর কাজ যেন ঠিক মতো করে। রিমিকে পাঠিয়ে দিয়ে রাজ ক্লাসে চলে গেল। ক্লাসের দিকে সুপ্রিয়ার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল, যার মানে সুপ্রিয়া বুঝলো। রিমি লাইব্রেরিতে গিয়ে দেখে রেদন একা একা বসে আছে। রিমি সুযোগ বুঝে লাইব্রেরি রুমের দরজা বন্ধ করে দিল, তারপর রেদওয়ানের কাছে গেল। রেদওয়ান বলল, আপনি আমার কাছে কেন? রেদওয়ান বলল, আপনি এখানে আমার কাছে কেন? রিমি বলল, তোমাকে আমি অনেক ভালোবাসি রেদওয়ান। রেদওয়ান বলল, এই আপনি এইসব কি বলতেছেন? আচ্ছা সরুন, ক্লাসে যাব। রিমি বলল, যেতে দিব না, আগে আমার ভালোবাসা গ্রহণ করবে তারপর তোমাকে যেতে দিব। রেদন বলল, এই আপনার মাথা ঠিক আছে তো? কি সব বলতেছেন আপনি? রিমি বলল, মাথা ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, এখন শুধু দেখতে থাকো। রেদন বলল, আমি কোনো কিছু দেখতে আর বুঝতে চাচ্ছি না, সরে যান তো। এক ধাক্কা দিয়ে রিমিকে ফেলে দিল রেদওয়ান। রিমি মেঝেতে পড়ে যাওয়ার সাথে সাথে চিৎকার দিতে থাকলো, বাঁচাও বাঁচাও বলে।
আর রিমি তার গায়ের সমস্ত কাপড় ছিঁড়ে ফেললো। রেদন রিমির চিৎকার শুনে তার কাছে এগিয়ে গেল আর বলল, আপনি চিৎকার কেন করতেছেন? মানুষ শুনলে কি বলবে, একবার ভেবে দেখেছেন? দেখুন, দয়া করে চিৎকার করবেন না। রেদনের কোনো কথা শুনলো না। রিমি আবার ঠোঁটের লিপস্টিক ছেঁড়া বেড়া করে আর মুচকি মুচকি হাসলো। তারপর রেদনকে জড়িয়ে ধরে মেঝেতে উল্টা পাল্টা শুরু করে দিল। রেদন যেন আকাশ থেকে পড়েছে আর রেদন যেন নিজের মাঝেই নাই। কি হচ্ছে রেদন কোনো কিছু বুঝতে পারছে না। এরই মাঝে আবারও রিমি চিৎকার করতে শুরু করলো। এমন ভাবে চিৎকার করছে যেন মনে হচ্ছে কোনো গলা কাটা মুরগি বাঁচতে চিৎকার করতেছে। এমন চিৎকার শুনে একে একে সবাই লাইব্রেরি রুমে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সবাই দেখতেছে দরজা বন্ধ করা, তাই দরজা ভেঙে ফেললো সব ছাত্ররা মিলে। ভিতরে সবাই ঢুকে দেখে রেদন রিমিকে ধর্ষণ করার চেষ্টা করতেছে। রিমির মাথার চুল, জামা ছেঁড়া, এলোমেলো, আর রেদন রিমিকে জড়িয়ে ধরে আছে। একে একে সব ছাত্রছাত্রী, শিক্ষক, ইমন, রাজ, সুপ্রিয়া ঢুকলো। শিক্ষক বলল, ছি রেদওয়ান, তুমি এতটা খারাপ? তোমার ভালো মুখোশের আড়ালে এত কিছুই? রেদওয়ান বলল, স্যার বিশ্বাস করেন আমি কিছুই করি নাই। শিক্ষক বলল, কি করেছো আর কি করো নাই তা তো আমরা নিজেরাই দেখতে পেলাম। রিমি বলল, স্যার আমি লাইব্রেরিতে একটা বই নেওয়ার জন্য এসেছি, দেখি রেদওয়ান নেশা করতেছে। আমি রেদওয়ানকে বাধা দিতে গেলে রেদওয়ান আমাকে থাপ্পড় মারে, আর যখনই প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিতে যাব তখনই ও আমার সাথে এটা বলে হু হু করে কান্না করে দিল। শিক্ষক বলল, এই প্রিন্সিপাল স্যার কি এখানে আসবে? পিয়ন বলল, হ্যাঁ স্যার, সাথে ম্যানেজিং কমিউনিটির সদস্যরাও আসবে। সবাই রেদওয়ানের দিকে কেমন করে দেখতে থাকলো। কারো যেন বিশ্বাসই হচ্ছে না রেদওয়ান এমন কাজ করতে পারে। রাজ তো মহা খুশি, সুপ্রিয়া তো পারে না রেদওয়ানকে এখানে মেরে ফেলতে। ইমন কি যেন ভাবতেছে কি হতে পারে। ইমনের মাথায় কিছুই ঢুকছে না। কিছুক্ষণ পরে প্রিন্সিপাল স্যার, ম্যানেজিং কমিউনিটির সদস্যরা এসে, ইমন, রাজ, সুপ্রিয়ার বাবা সবাই এসেছে এখানে। তখন তারা রিমিকে জিজ্ঞেস করলো কি হয়েছে এখানে। রিমি সবকিছু কত সুন্দর করে মিথ্যা কথাগুলো গুছিয়ে বলে দিল আর রেদওয়ানের ব্যাগ থেকে নেশার জাতীয় দ্রব্যগুলো পেল। ইমন এবার বুঝতে পারলো এই সবকিছু তো রাজ আর রিমির হাতে দেখেছিল, কিন্তু কেউ কোনো কথা বলতে পারছে না, এমনকি ইমন পর্যন্ত। রেদন যেহেতু স্কলারশিপ পেয়েছে, এবার রিমিও বলতেছে এবারের মতো ক্ষমা করে দেওয়া হোক। তাই রেদনকে কেউ আর কিছু বললো না। রিমি আর রাজের মূল কাজ ছিল রেদনকে সুপ্রিয়ার কাছে খারাপ বানানো, আর তারা সেটা করতে পেরেছে, তাই ওরা আর বেশি কিছু চায় না। একে একে সব শিক্ষক, ইমন, রাজ, সুপ্রিয়ার বাবা চলে গেল। তখনই সুপ্রিয়া এসে রেদনকে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল। রেদন মাথা নিচু করে আছে, কোনো কিছুই বলছে না। সুপ্রিয়া বলল, আমি আগে থেকে জানতাম ছোট লোকের বাচ্চারা কোনোদিন ভালো হতে পারে না, আর তার প্রমাণ আবারও পেলাম। তোকে অনেক ভালো মনে করেছিলাম, আর তুই কিনা ছি। ইমন বলল, সুপ্রিয়া থাম প্লিজ, এমন করে বলিস না ওকে। সুপ্রিয়া বলল, তুই বলতি না আমাকে কেন আমি এত বেশি বেশি রেদন রেদন করতাম? তাহলে শোন, আমি এই এতিমের বাচ্চাকে ভালোবাসতাম, তাই তোর ভালোবাসা বুঝতে পারি নাই। এক মুহূর্তের জন্য সবাই যেন নীরব হয়ে গেল। এদিকে সুপ্রিয়ার মুখে এমন কথা শুনে নিজেকে খুব ছোট মনে করছে আর খারাপ ভাবতে থাকলো রিমি। ইমন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা কি বললো সুপ্রিয়া? ইমন বলল, দেখ তোর কোথাও ভুল হচ্ছে, রেদন এমন কাজ করে নাই, আমি নিজে। তখনই রেদন ইমনের হাত চেপে ধরলো। সুপ্রিয়া বলল, তুই চুপ থাক ইমন, আর কোনো কথা বলিস না। এই ছোট লোকের বাচ্চা আমার ভালোবাসা 10 লক্ষ টাকার কাছে বিক্রি করে দিয়েছে। তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে তুই ওর সঙ্গ বাদ দিবি। আমি গেলাম। সুপ্রিয়া এইসব বলে চলে যেতে থাকলো, আর সবাই যেন অবাকের উপর অবাক হতে থাকলো। ঠিক তখনই রেদন সুপ্রিয়ার উদ্দেশ্যে বলল, আই লাভ ইউ সুপ্রিয়া। এবার আবার সবাই চরমভাবে চমকে গেল। যে ছেলে একটু আগে রিমিকে ধর্ষণ করতে চেয়েছিল, আজ সেই ছেলে কিনা আবারও সুপ্রিয়াকে প্রপোজ করে বসে। রেদনের এমন কথা শুনে সুপ্রিয়া যেতে পারলো না, সাথে সাথে পেছন পেরে রেদনের দিকে তাকালো। রেদন একটা ডায়েরি হাতে নিয়ে সেখানে মুখ করে আছে। রেদন বলল, সুপ্রিয়া আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। সেই ছোট থেকে তোমার পিছু পিছু ছুটে যেতাম, তোমার কোনো কিছু হলে সহ্য করতে পারতাম না। তোমাকে প্রতিদিনই লুকিয়ে লুকিয়ে দেখতাম। আমার মনে রানী করে কখন যে তোমাকে সবকিছু জায়গা করে দিয়েছি তা আমি নিজেও জানি না। জানো সুপ্রিয়া, প্রতিটা রাত তোমার কথা ভেবে পার করে দিই। তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেছি আমি। আমার ছোট একটা ভালোবাসার সংসার হবে, সেইখানে থাকবে শুধু ভালোবাসা, কোনো কষ্ট থাকবে না। আমাকে ফিরিয়ে দিও না। তোমাকে ভালোবেসে আমাকে মরতে দাও। তোমার ওই মনে আমাকে একবার ভালোবাসার জায়গা করে দাও। কথা দিয়েছি কোনোদিন তোমাকে কষ্ট পেতে দিব না। সবকিছু এক বুক ভালোবাসা দিয়ে আগলে রাখবো আমি। তোমার সাথে থেকে বুঝতে পেরেছি ভালোবাসা কাকে বলে। নতুন করে বাঁচার আশা জেগেছে, তুমি আমাকে ফিরিয়ে দিও না। ইতি ইমন। সুপ্রিয়া তো মনে করেছিল এসব রেদওয়ানের কথা। ইমনের নাম আসলো কোথা থেকে? ইমন যেন এসব শুনে বোকা হয়ে গেল। আর ডায়েরিতে এমন কিছু লেখা নেই, তাহলে রেদন এটা কোথায় পেল? সুপ্রিয়া বের হয়ে গিয়ে সরাসরি ইমনের কাছে এসে নিজের হাতের আংটিটা খুলে হাঁটু গেড়ে বসে ইমনকে প্রপোজ করলো। আর ইমনও মনের আনন্দে সুপ্রিয়ার আংটিটি হাতে পড়ে নিল এবং সুপ্রিয়ার প্রপোজ গ্রহণ করলো। রাত চাইলো কি আর হলো কি। রিমি তো পারে না সবার সামনে গিয়ে রেদনের পা জড়িয়ে ধরে বলে রেদনের কোনো দোষ নেই, সবটা সাজানো নাটক। সুপ্রিয়া বলল, এতদিন আমি অন্ধ ছিলাম, তাই তোর মতো রাস্তার ছেলেকে তুলে এনে
আমার কাছে জায়গা দিয়েছি। তোর মতো এতিমের বাচ্চাকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু আমি সব থেকে ভুল ছিলাম, তাই তোর জন্য আমি পাগল ছিলাম। ইমন চলো এখন আমরা পার্টি করব, আনন্দ করব, আর আমরা দুজন এক হতে কোনো বাধা নেই। ইমন বলল তুমি যাও, আমি আসতেছি। সুপ্রিয়া এবং বাকি সবাই চলে গেল। ইমন আর রেদওয়ান দুজনে সেখানে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। ইমন তো পারে না রেদওয়ানকে এইখানেই মারে। ইমন বলল আমি জানি তুই সুপ্রিয়াকে ভালোবাসিস, আমি এটাও জানি তুই কোনো নেশা করিস না, আমি এইটাও জানি তুই রিমিকে ধর্ষণ করতে চাস নাই। সবকিছু রিমিদের সাজানো নাটক ছিল, আমি জানি এবং সেটাও বুঝতে পেরেছি। রেদন বলল দূর এসব বাদ দে। আর শোন, সুপ্রিয়ার চোখে আগে থেকে খারাপ হয়ে আছি আমি, তাই তো একটা সুযোগের অপেক্ষায় ছিলাম তোদের দুজনকে এক করে দিতে, আর আমি তা পেরেছি। ইমন বলল কেন এটা করতে গেলি, কেন নিজের ভালোবাসাকে তুই কোরবানি দিতে গেলি? রেদন বলল তুই আমাকে ভাই বলে ডেকেছিস, তাই ভাইয়ের কষ্ট দেখা আমার পক্ষে সম্ভব না, আর তুই যে সুখগুলো সুপ্রিয়াকে দিতে পারবি তা আমি কোনো দিনও পারবো না। আর শোন, তুই এখন সুপ্রিয়াকে পেয়েছিস, আর কোনো বাজে নেশা করবি না, বুঝতে পারলি? ইমন বলল এত বড় মনের মানুষ হতে তোকে কে বলেছে? রেদন বলল আমি কিছুই করি নাই, এবার যা সুপ্রিয়াকে সময় দে, আমার আবার যেতে হবে, অনেক কাজ আছে। রেদন কাউকে কোনো কিছু না বলে সেখান থেকে গ্যারেজে চলে গেল। গ্যারেজে গিয়ে এক কোনায় বসে কান্না করতে থাকলো। নিজের মনটাকে এত কিছু বোঝানোর চেষ্টা করছে, তবুও তার মনটা কিছুতেই মানছে না। রেদওয়ান শেষ বিকেলে না খেয়ে রিক্সা নিয়ে বের হয়ে গেল। প্রতিদিন রেদওয়ান বাসে দিতে যায়, তবে রেদওয়ান একাই থাকে। রেদওয়ানের সাথে কেউ মিশতে চায় না, কারণ রেদওয়ান একজন ধর্ষক, নেশা করে, তার উপর সে এতিম, আবার গরিব। ভার্সিটিতে শুধু দেখে ইমন সুপ্রিয়ার প্রেম কাহিনী। সুপ্রিয়া রেদনকে দেখিয়ে দেখিয়ে ইমনের সাথে আরো বেশি আনন্দ করে, মজা করে। এসব দেখার পরেও রেদন নিজেকে সামলে নেয়। ইমন মাঝে মাঝে সময় পেলে রেদনের সাথে কথা বলে, রেদনের খোঁজ খবর রাখে। রেদন মনে মনে কষ্ট পেলেও রাত যেন সুপ্রিয়ার ইমনকে মেনে নিতে পারছে না, অনেক খারাপ লাগতেছে ওর কাছে। তার চেয়ে বেশি রেদওয়ানের উপর রাগ হচ্ছে, কেন সে সেই দিন সবার সামনে ইমনের হয়ে সুপ্রিয়াকে প্রপোজ করতে গেল। আর এখন কেন জানি রিমির মনে হচ্ছে রাজ রিমিকে ঠকাচ্ছে, কারণ রাজ এখন রিমির সাথে খারাপ ব্যবহার করছে। রাজের যে কোনো প্রয়োজনে রিমিকে ব্যবহার করছে, তাই রিমি আজও রাজের বাসায় গিয়েছে রাজের সাথে বোঝাপড়া করার জন্য। কিন্তু রাজ বলল এই অসময়ে আমার বাড়িতে কি কাজ? রিমি বলল তার আগে বলো আমাকে বিয়ে কবে করতেছ? রাজ বলল বিয়ে করব, তার আগে আমার একটা কাজ করে দাও। রিমি বলল কি কাজ? রাজ বলল রেদওয়ানের সাথে যা করছো তা ইমনের সাথেও করো, অনেক ভালো হয়। রিমি বলল আসলে তুমি চাচ্ছটা কি সেটা আমাকে বলবে? রাজ বলল কিছুই চাই না, সম্পর্কের মাঝে পাটল ধরাতে চাই। রিমি বলল তোমার মতো আমি সবকিছুই করেছি, নিজের মান সম্মান সবকিছুই নষ্ট করে দিয়েছি, একটা এতিম ছেলেকে সবার সামনে ছোট এবং অপরাধী বানিয়েছি, কোনো খারাপ কাজ আমি আর করতে পারবো না। রাজ বলল তাহলে তোকেও আমি বিয়ে করতে পারবো না, যা এইখান থেকে। রিমি বলল তুমি কি বললে এইসব? রাজ বলল ঠিকই বলেছি, আমি সুপ্রিয়াকে চাই। কথাটা শুনে রিমি যেন আকাশ থেকে পড়লো, আর কান্না করতে করতে সে বাসায় চলে গেল। এদিকে সুপ্রিয়ার ইমনের বিয়ে কালকে ঠিক করেছে, অনেক বড় করে আয়োজন করা হবে, সবাইকে দাওয়াত দিল। ইমন মনে মনে ভাবছে রেদওয়ানকে বলার কথা, কিন্তু সুপ্রিয়ার ভয়ে সেটা পারছে না, কারণ সুপ্রিয়া রেদওয়ানকে কখনোই এই বিয়েতে মেনে নিবে না। আর ইমনও সুপ্রিয়াকে পেয়ে গেল, তাই রেদওয়ানের দেওয়া মিথ্যা অপবাদগুলো সে সুপ্রিয়াকে বলছে না। সবাই যার যার স্বার্থ অনুযায়ী তাকে ব্যবহার করছে। এই কথাটা শুনতে পেল রাজ। রাজের তো মাথায় গরম, রাজ এখন কি করবে সে নিজেও জানে না। সে শুনতে পেয়েছে 28শে এপ্রিল ইমন আর সুপ্রিয়ার বিয়ে, তাই রাজা দেরি না করে গুলি নিয়ে সোজা বের হয়ে গেল। দরকার প্রয়োজন হলে সুপ্রিয়া বা ইমনকে মেরে ফেলবে, তাও সুপ্রিয়াকে অন্য কারো হতে দিবে না। তাই যে ভাবা সেই কাজ, সে গুলি নিয়ে সোজা বের হয়ে গেল। ঠিক এমন সময় রাজের সামনে রিমির বাবা বলল তোর জন্য আমি অনেক জঘন্য কাজ করেছি, শেষ পর্যন্ত তুই আমার মেয়েকে ছাড়িস নাই। রাজ এবার বুঝতে পারলো রিমি হয়তোবা তার বাবাকে সবকিছুই বলে দিয়েছে। সেদিন রিমি বাসায় গিয়ে তার বাবাকে সবকিছু বলে দিয়েছে, বাবা আমি এই জঘন্য পাপীর সাথে থাকবো না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি ওকে শাস্তি দাও, আমি চাই ও যেন ওর শাস্তি পায়। ও আমার জীবন নষ্ট করে নাই, অনেক মানুষের জীবনই নষ্ট করেছে, আমি চাই এই পাপীর যেন শাস্তি হয়। রিমির বাবা কথাগুলো শুনে রাগে এক মুহূর্ত আর টিকতে পারলো না। এতদিন তো মানুষের সাথে হয়েছিল, আজ যখন নিজের হলো তখন সে বুঝতে পারছে সেও এই জঘন্য পাপের সাথে লিপ্ত ছিল, কারণ টাকার বিনিময়ে সে রাজকে শুধু প্রশ্রয় দিয়েছে। আজ কোথায় টাকা, কোথায় তার মান সম্মান? যখন নিজের উপর পড়েছে তখন বুঝতে পেরেছে। তাই আর দেরি না করে সোজা গাড়ি নিয়ে আজ রাজের সামনে হাজির। রাজকে সাথে সাথে গ্রেপ্তার করা হলো, আর গ্রেপ্তার করে থানার উদ্দেশ্যে নিয়ে গেল। রাজের বাবা রিমির বাবাকে কল করলো আর বলল তার ছেলেকে ছেড়ে দিতে। রিমির বাবা বলল কখনোই না, আপনার ছেলের শাস্তি হবে, এটাই হলো কথা। এতদিন অনেক সহ্য করেছি আপনার ছেলের এই সব কুকর্ম,
যখন আজকে আমার মেয়ের সাথে হয়েছে আমি এটা কোনোভাবে মেনে নিব না। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো, বাড়িঘর সবকিছু সাজানো। ইমনের পরিবারের সকল মানুষজন এবং সুপ্রিয়ার পরিবারের সকল মানুষজনকে দাওয়াত দেওয়া হলো। তাদের বিয়ে এত বড় ধুমধাম করে দেওয়া হচ্ছে যেটা বোঝানোর মতো না। যেহেতু টাকা পয়সার কোনো দিক দিয়ে তাদের অভাব নেই, তাই তাদের বিয়েতেও কোনো ধরনের কমতি রাখেনি। এদিকে রেদন তো রিক্সা নিয়ে বের হয়েছে। ঠিক সেই সময় রেদনের ফোনে একটা কল আসলো। মোবাইলটা হাতে নিতে দেখলো রং নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে একটি মেয়ে বলে উঠলো, আমাকে মাফ করে দাও। রেদন বলল, কে বলছেন? তখন মেয়েটি বলে উঠলো, আমি রিমি। কথাটা শুনতেই রেদন কলটা কেটে দিবে, তখন রিমি বলে উঠলো, প্লিজ রেদন, কলটা কাটিও না, আমি তোমার পায়ে পড়ি, আমাকে মাফ করে দাও। আমি অনেক জঘন্য একটা কাজ করেছি। আমি এই সব কিছু করেছি শুধু রাজকে পাওয়ার জন্য। রাজ আমাকে দিয়ে ইচ্ছে মতো ব্যবহার করেছে, আমাকে দিয়ে এই জঘন্য পাপটাও সেই করিয়েছে। রেদন বলল, আচ্ছা বাদ দাও, এইসব বলিও না, এইসব আমার নিয়তিতে লেখা আছে। তবে একটা সত্যি কথা, এতিমদের কখনো কেউ বিশ্বাস করে না। যাদের টাকা আছে তাদের সবকিছুই আছে, তারা বিশ্বাস করানোর জন্য শুধু টাকা মিললেই সবকিছুই হয়ে যাবে। রিমি বলল, আমি সবকিছু সবাইকে বলে দিব। তখনই রেদওয়ান বলে উঠলো, না না, এসব করিও না, আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক। আমি এইভাবে আছি, ভালো আছি, তুমি ওদেরকে ওদের মতো থাকতে দাও। রিমি বলল, জানো রেদওয়ান, আমি রাজকে ছেড়ে দিয়েছি, ওকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। ওকে অলরেডি থানায় দেওয়া হয়েছে। ওর জঘন্যতম কাজের জন্য ও শাস্তি পাবে, কারণ ও শুধু আমার সাথে না, ও এমন অনেকের সাথেই করেছে, যার সবকিছু প্রমাণই আমার বাবার কাছে আছে। রেদন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখি, আমি রিক্সা নিয়ে বের হয়েছি, আমার আবার অনেক কাজ আছে। রিমি বলল, ঠিক আছে, তোমার সাথে দেখা হলে আমি তোমার পা ধরে মাপ চাইবো, আর আমি সত্যিটা সবাইকে বলে দিব। এই কথাটা বলে কলটা কেটে দিল। রেদওয়ান কোনো কিছু বলার সুযোগও পেল না। রেদন চায় না কথাগুলো প্রকাশ হোক, রেদওয়ান শুধু বারণ করতে চেয়েছিল, কিন্তু সেটাও আর করার সুযোগ হয়ে ওঠেনি। এদিকে রাজার এমন জঘন্য কাজের জন্য সবকিছুরই প্রমাণ রিমির বাবা আদালতে দিয়েছে। আদালত থেকে রায় এসেছে, রাজের যাবজ্জীবন কারাদণ্ড। কথাটা শুনে রাজের বাবা তো অবাক হয়ে গেল, তার একটা মাত্র ছেলে সারা জীবন জেলে পচে মরতে হবে। এদিকে সুপ্রিয়া ইমনকে বলল, নিয়তি বড়ই অদ্ভুত, কখন কাকে কার করে দেয় সেটা বলা যায় না। আমি একটা এতিমের বাচ্চাকে ভালোবেসে তোমার সত্যিকারের ভালোবাসাটা আমি বুঝিনি। ইমন তো মনে মনে ভাবছে, তুমি এর সততার কিছুই জানো না, রেদন কিছুই করেনি, ও নির্দোষ। সুপ্রিয়া বলল, কি রে ইমন, তুমি কি ভাবছো? ইমন তখন বলল, আর কিছু না, আমি ভাবতেছি আজকে আমাদের বিয়ে, আমি তোমাকে কিভাবে আদর করব। এমন সময় সুপ্রিয়ার ফোনটা বেজে উঠলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখছে রিমির কল এসেছে। যদিও রিমি আর সুপ্রিয়া তেমন কোনো ক্লোজ বান্ধবী না, শুধু ক্লাসে মাঝে মাঝে দেখা হয়, তাই ওদের মাঝে কথা হয় না। আজকে হঠাৎ রিমির কল দেখে সুপ্রিয়া একটু মনে মনে অবাক হয়েছে। সুপ্রিয়াকে রিমি বলল, কেমন আছিস? সুপ্রিয়া বলল, হ্যাঁ ভালো আছি। রিমি তখন বলল, আমি তোকে একটা কথা বলতে চাই। সুপ্রিয়া বলল, হ্যাঁ বলিস, তবে একটা কথা বলি, আজকে আমার আর ইমনের বিয়ে। কথাটা শুনে রিমি একটু অবাক হয়ে গেল আর বলল, আরে তুই এটা কি করতে যাচ্ছিস? তুই তোর সত্যিকারের ভালোবাসাটাকে এভাবে হারিয়ে দিবি? সুপ্রিয়া বলল, আমি তোর কথার কিছু বুঝতে পারছি না, তুই এসব কি বলছিস? আমি যাকে ভালোবাসি তাকে তো বিয়ে করতেছি। রিমি বলল, তুই ভুল, রেদওয়ান তোকে ভালোবাসে আর রেদওয়ানকে তুই ভালোবাসিস। রিমি বলল, তুই চুপ কর, ওই এতিমের বাচ্চার কথা আমার সামনে বলিস না, আমি এখনই কলটা রেখে দিচ্ছি। রিমি বলল, প্লিজ পুরো কথাটা শোন। সুপ্রিয়া বলল, কি শুনবো তোর কথা? আর তোর সাথে কি কাজ করতে চেয়েছিল সেটা কি তুই ভুলে গেছিস? সে তোকে ধর্ষণ করতে চেয়েছিল, এমন জঘন্য লোক সে। আর আমার ভালোবাসাটা সে আমার বাবার কাছে বিক্রি করে দিয়েছে, তাহলে তুই কেমন করে ভালোবাসার কথা বলিস? রিমি বলল, সবসময় চোখের সামনে যা হয় তা সত্যি নয়, এমন অনেক কিছুই লুকিয়ে থাকে। সেদিনের ঘটনা একদমই মিথ্যে, রেদওয়ান আমার সাথে কিছুই করেনি, সে সম্পূর্ণ নির্দোষ ছিল। আমি শুধু রাজকে পাওয়ার জন্য রাজের কথা মতো এই কাজটা করেছিলাম। আমি একবারের জন্য এমন জঘন্য কাজ করতে ভাবিনি। আমি এখন ভাবি আমি কিভাবে পারলাম এই জঘন্য কাজ করতে। আমি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই রাজের কথা মতো এই জঘন্য কাজটাও করে ফেলেছি। আর আমি আর রাজ যখন এই সব করতেছিলাম তখন তো দূর থেকে আমার জানা মতে ইমনও বিষয়টা লক্ষ্য করেছিল। আমি তো ভয়ে ছিলাম যে সবার সামনে হয়তোবা ইমন সত্যিটা বলে দিবে, কিন্তু সেদিন ইমনও চুপ ছিল। সুপ্রিয়া রিমির কথাগুলো শুনে যেন আকাশ থেকে ভেঙে পড়লো আর মনে মনে ভাবছে, রিমি এসব কি বলছে? তাহলে কি সত্যি সত্যি সুপ্রিয়া সত্যিকারের ভালোবাসাটা হারিয়েছে? এবার সুপ্রিয়া প্রশ্ন করলো, তোর কথাটা না হয় আমি বুঝতে পারলাম, কিন্তু আমার বাবার কাছে টাকার বিনিময়ে ভালোবাসা বিক্রি হয়েছে, সেটা তো সঠিক, সেটা তো ভুল হতে পারে না। ঠিক তখনই পেছন থেকে সুপ্রিয়ার মা বলে উঠলো, সেইটাও মিথ্যে। ওপাশ থেকে রিমির কলটা কেটে যায়। রিমি এবার কল করে রেদওয়ানের কাছে, আর রেদওয়ানের কাছে সবকিছুই বলে দিবে।
আজকে ইমন আর সুপ্রিয়ার বিয়ে, যেই করে হোক রেদওয়ান যেন আসে, কারণ ভালোবাসা হারানোর কষ্টটা আমি বুঝি। তাই আমি চাই না রেদওয়ান সুপ্রিয়াকে হারিয়ে ফেলুক। সুপ্রিয়ার মায়ের মুখে যখন কথাটা শুনলো, সুপ্রিয়া তো অবাক হয়ে গেল। আর সুপ্রিয়া বলল, মা তুমি আমাকে আগে বলনি কেন, সেদিন কি হয়েছিল? তারপর সুপ্রিয়ার মা সুপ্রিয়াকে সবকিছু খুলে বলল সেই দিনের সকল ঘটনা। সুপ্রিয়ার মা বলল, তোর বাবা কথাগুলো ফোনে কাকে জানি বলতেছিল, তখন আমি আড়াল থেকে সবকিছু শুনে যাই, কিন্তু তোকে বলার সাহস হয়ে ওঠে নাই। কিন্তু রেদন ছেলেটা খুবই ভালো, সে তোকে সত্যিকারের ভালোবাসে, যেটা আমি জানি, তাই আমি আর না বলে থাকতে পারলাম না। সুপ্রিয়া কথাগুলো শুনে কান্না করতেছে, কিভাবে সে রেদওয়ানের সাথে এমন জঘন্য কাজগুলো করলো। কিন্তু এখন ইমন আর সুপ্রিয়ার বিয়ে, এখন সে কি করবে? এমন সময় ইমন আসলো আবার। ইমন সুপ্রিয়াকে বলল, তোমাকে আমি কিছু কথা জিজ্ঞেস করতে চাই। ইমন বলল, হ্যাঁ বলো, কি বলতে চাও আর কি বা জানতে চাও? সুপ্রিয়া বলল, সেদিন লাইব্রেরির ঘটনাটা তুমি কি জানো? আমাকে সত্যি করে বলো, এটা কি সত্যি ছিল নাকি মিথ্যে? কি হয়েছিল সেদিন? কথাটা শুনে ইমন একটু ঘাবড়ে যায়। তারপর ইমন আর কোনো কিছু না ভেবে সব সত্য কথা বলে দেয়। ইমনের মুখে সবকিছু শুনে এবার সুপ্রিয়া হাউমাউ করে আবারও কান্না করতে থাকলো। ইমন বলল, আমি সবকিছুর জন্য সরি, আমি তোমাকে পাওয়ার জন্য সেই দিন চুপ ছিলাম। এদিকে রেদওয়ানের ফোনে আবার রিমির কল করলো আর বলে উঠলো ইমন সুপ্রিয়ার আজকে বিয়ে। কথাটা শুনে রেদওয়ান অবাক হয়ে গেল, এটা কি শুনতেছে? যতই হোক ভালোবাসার মানুষটার কথাটা এভাবে শুনে মাথাটা ঘুরছে রেদওয়ানের। রিক্সা কোনো যাত্রী ছিল না, রেদওয়ান একাই ছিল। রিক্সা চালাতে চালাতে হঠাৎ করে একটা ট্রাক এসে রেদওয়ানের রিক্সাকে মেরে দিল। ওপাশ থেকে রিমি বলে উঠলো, কি হয়েছে রেদওয়ান? এই আওয়াজটা কিসের হলো? রেদওয়ান কোনো কিছু বুঝে ওঠার আগে রেদওয়ানের রিক্সাটাকে ট্রাক এসে মেরে দিল। রেদওয়ান কোনো কথা বলতে পারছে না, সেইখানে পড়ে থাকে। রিমির কলটা কেটে যায়। সেখানে থাকা মানুষগুলো তাড়াতাড়ি রেদওয়ানকে একটা হাসপাতালে নিয়ে গেল। রেদওয়ানের তো আপনজন কেউ নেই, তাই রেদওয়ানের রুমমেট যারা ছিল তারা কথাটা শুনে সবাই হাসপাতালে চলে আসে। তখন রহিম চাচা রেদওয়ানের এমন অবস্থা দেখে কান্না করতে থাকে। তখন রেদওয়ানের ফোনে হঠাৎ করে একটা কল আসলো। কলটা বেজে উঠতে রহিম চাচা কলটা ধরলো। ওপাশ থেকে একটা মেয়ে বলল, রেদওয়ান তুমি কোথায়? আমি তোমাকে দেখতে চাই, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি এতদিন বলছিলাম আমি তোমার সাথে যেই করে হোক এখন দেখা করব, আর তোমার পা ধরে মাপ চাইবো। তখন রহিম চাচা বলে উঠলো, কে তুমি মা? ওপাশ থেকে আবার বলে উঠলো, আমি সুপ্রিয়া। এবার রহিম চাচা কান্না করতে করতে সুপ্রিয়াকে সকল কিছু খুলে বলল। সুপ্রিয়া তো রেদওয়ানের অ্যাক্সিডেন্টের কথাটা শুনে সাথে সাথে বিয়ের আসর থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। রহিম চাচা বলে, রেদওয়ানের অবস্থাটা খুবই খারাপ। ইমন আর সুপ্রিয়া দুজনে হাসপাতালে চলে আসলো। এসে দেখে রেদওয়ান মৃত্যুর সাথে লড়াই করতেছে। এমন সময় একজন ডাক্তার এসে বলল, আপনাদের রোগীর অবস্থা খুবই খারাপ। সুপ্রিয়া তখন বলল, যত টাকা লাগুক আমি দিব, আপনারা চিকিৎসা করুন। ডাক্তার বলল, টাকা তো বড় কথা না, যদি আল্লাহ তাআলা হায়াত রাখে তাহলে বাঁচবে, একটা অপারেশন করতে হবে। সুপ্রিয়া বলল, হ্যাঁ তাহলে তাই করুন, তবে যা করার তাড়াতাড়ি করুন। এমন সময় একজন নার্স এসে বলল, স্যার একটু ভিতরে আসুন। তারপর ডাক্তার ভিতরে গিয়ে দেখে রেদওয়ানের নিঃশ্বাস আর চলছে না। বাইরে এসে আবার ডাক্তার বলল, আপনাদের রুগী আর নেই। কথাটা শুনে সুপ্রিয়া তো পাগলের মতো হয়ে গেল। শেষবারের মতো রেদওয়ানের কাছে ক্ষমা চাইতে পারলো না। অনেক ইচ্ছে ছিল রেদওয়ানের সাথে সংসার করার, কিন্তু কি থেকে কি হয়ে গেল। রেদওয়ানের এভাবে চলে যাওয়াতে সুপ্রিয়া তো পাগল হয়ে যায়, কারণ ভালোবাসার মানুষকে হারানো মানে পুরো জীবনটাই হারানো। আর রেদওয়ান এভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে এটা কেউই বুঝতে পারেনি। সুপ্রিয়া পাগলের মতো শুধু একটা কথাই বলে, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে থাকার কথা ছিল, তুমি কোথায় গেলে? এই কথাটা শুধু সুপ্রিয়ার মুখে বাসতেই থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এতিম ছেলের জীবন গল্পের এটাই শেষ পর্ব। চাইলে গল্পটা হ্যাপি এন্ডিং দিতে পারতাম, কিন্তু তখন সেটা অন্যরকম হয়ে যেত। সব গল্পে সুখ থাকে না, কিছু কিছু গল্প এভাবেই শেষ করতে হয়। আমি চাইলে গল্পটা আরো অনেক বড় করতে পারতাম, আরো অনেক বেশি বাড়াতে পারতাম, কিন্তু দীর্ঘদিন গল্পটা দিতে পারি নাই তোমাদের কাছে। আমি অসুস্থ ছিলাম, সব মিলিয়ে গল্পটা দিতে অনেক লেট করেছি। ইনশাল্লাহ নেক্সট কোনো গল্পে আর এতটা লেট হবে না। আমি যত তাড়াতাড়ি পারবো তোমাদের জন্য নতুন গল্প এবং প্রতিদিনই তোমাদের জন্য একটা করে পার্ট দেওয়ার। তো তোমরা কি সেটা চাও কিনা কমেন্ট করে জানাও। আর এই ভিডিওতে তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা চ্যানেলে নতুন আছো তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি 100কে সাবস্ক্রাইব হয়ে যাবে। জানি অনেকে মন খারাপ করেছেন, কিন্তু মন খারাপ করার কোনো কারণ নেই। গল্প তো গল্পই, গল্প এভাবে সমাপ্ত হয়। তবে ইনশাল্লাহ নেক্সট কি গল্প চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তবে একটা কথা, নেক্সট যে গল্পটা আসবে সেটা তোমাদের সবার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তো খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।